নমস্কার, শুভ সন্ধ্যা, a very good evening and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2. চার মা লক্ষ্মী আজ আসছেন খেলতে, পূজা, লাবণী, প্রিয়াঙ্কা এবং কল্পনা। তার আগে আলাপ করি আর তার আগে দেখে নি, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ, লাখ টাকার লক্ষ্মী লাভ। ভালো আছে সবাই? হ্যাঁ। এখানে এসে ভালো লাগছে? হ্যাঁ, আপনাকে সামনে দেখে তো আরো খুব ভালো লাগছে। ছোট করে আগে একটু আলাপ করি। পূজা, নমস্কার দি, সুদীপ্তা দি। আমি আসছি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা থেকে। বর্তমানে আমার ডায়মন্ড হারবার ফুটপাতের ওপর একটা লেডিস গার্মেন্টের দোকান আছে, ইনার ওয়্যার। কতদিনের? অনেক দিনের। প্রায় 3 বছরের কাছাকাছি। ও, লাবণী, নমস্কার দিদি, আমি লাবণী মালিক, হাওড়া জেলা বাগনান বীরকুল থেকে এসেছি। আমি ঘরে বসে ফুলের মালা গাঁথি। প্রিয়াঙ্কা, নমস্কার দিদি, নমস্কার। আমি উত্তর 24 পরগনা হাবড়া শ্রীপুর থেকে এসেছি। আমি একটা ছোট মোমোর দোকান চালাই। কল্পনা, নমস্কার দিদি, আমার নাম কল্পনা দাস দত্ত। আমি এসেছি ভগবানপুর থেকে, পূর্ব মেদিনীপুর জেলার। তো আমার আগে চুলের ব্যবসা ছিল, এখন আমি লনের চুল এনে বাড়িতে ছাড়াই। ওই চুলটা ছাড়িয়ে ওদের বাড়িতে আবার দিয়ে আসতে হয়। ওই চুল দিয়ে কি উইগ তৈরি হয়? হ্যাঁ। ও, তো নানান রকম কাজের সঙ্গে যুক্ত আজকের চার মা লক্ষ্মী। তো এই সবের মধ্যেও তোমরা শোটা দেখো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো নিয়ম টিয়ম বলতে হবে না, না, না। শুরু করে দিই খেলা। হ্যাঁ, প্রথম রাউন্ডের খেলা আজ টাকা ওড়ে দেখো ধরে, দেখো দেখো ধরে। ধরে। খেলার আগে পূজার কাছে আরেকবার আসি। 3 বছর এই দোকানটা চালাচ্ছ। হ্যাঁ দিদি, তার আগে কি করতে পূজা? আমি খুব ছোটবেলায় আমার মাকে হারাই। মানে মায়ের ব্রেন ক্যান্সার ছিল। আমি যখন 1.5 বছর বয়স, তখন আমার মা মারা যায়। ওহো, তাহলে তোমার কোনো স্মৃতি প্রায় নেই মাকে? না, আমার মা মারা যাওয়ার ঠিক 2 মাস পরেই আমার বাবা আবার বিয়ে করে ও, এবং আমাকে আমার ঠাকুমার কাছে দিয়ে দিয়েছিল। তো তারপর থেকে আমি আমার ঠাকুমার কাছেই মানুষ। আমি আমার ঠাকুমাকে মা বলি। আমি আমার ঠাকুমার কাছে থাকি বলে আমার কাকারাও আমার ঠাকুমাকে আলাদা করে দিয়েছিল। হ্যাঁ, আমার তখন কেউই ছিল না, আমার জ্ঞানও ছিল না তখন। আমার ঠাকুমা খুব কষ্ট করে আমাকে মানুষ করে। তখন আমার ঠাকুমা ওই শাড়িতে যে জরির কাজ হয় তখন ওই করতো। আমাদের গরু ছিল। ক্লাস 11-এ ওঠার পর আমার তখন মনে হচ্ছে যে আমারও এবার নিজের হাত খরচটা নিজে চালানো দরকার। ক্লাস 11-এ উঠে আমি একজনের দোকানে কাজ করি, এই গার্মেন্টসেরই দোকানে কাজ করি। ওখানে 5-6 বছর কাজ করার পর মায়েরও বয়স হয়েছে। তো মাকে কি করলাম, বাড়িতে সায়া ব্লাউজ এনে দিলাম। মানে তোমার ঠাকুমার কথা ঠাকুমাকে, আমি আমার ঠাকুমাকে মা বলি। ঠাকুমা পাড়ায় পাড়ায় ওই সায়া ব্লাউজ বিক্রি করতো। ওকে। এইভাবে বেশ আমাদের চলেই যাচ্ছিল, আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। তারপরে আমার ঠাকুমা একদিন পাড়ায় বেরিয়েছে, একটা সাইকেল এসে ঠাকুমাকে ধাক্কা মারে। মারতে এখানে যে বলটা থাকে, ঠাকুমার ওই বলটা ভেঙে যায়। ওটা অপারেশন করা হয়। ঠাকুমা পুরো বেড রেস্টে। যখন ঠাকুমা বেড রেস্টে, তখন আমার পাশে কেউ এসে দাঁড়ায়নি, না আমার কোনো কাকা না বাবা, কেউ এসে দাঁড়ায়নি। ঠাকুমা যখন পুরো 3 মাস বেড রেস্টে, আমার ছোট মামা আমাদের টুকটাক বাজারহাট করে দিত। তো মামা বলছে, এখন তো পুরো দায়িত্ব তোর ওপর, এখন তোকে এই টাকা রোজগার করলে তো চলবে না, এখন তো তুই এই লাইনটা শিখে গেছিস, তুই একটা নিজে ব্যবসা শুরু কর। কিন্তু আমি ব্যবসা শুরু করব কিভাবে? আমার তো 1 টাকাও নেই। তখন আমার ছোট মামাই আমাকে 25,000 টাকা দিয়েছিল। তখন আমার কোথাও জায়গা ধরাও ছিল না। ফুটপাতে একজনের দোকান দখল ছিল। আমি তার কাছে গিয়ে কথা বলে মাসে 4,000 টাকা করে দিয়ে ফুটপাতেই দোকান নিয়ে বসলাম। 1 বছর পর সে যখন আমাকে তুলে দিচ্ছে, আমি যখন পাশে বসছি, সে আমাকে মারধরও করেছিল। কেন? যাতে আমি ওর পাশে এসে না বসি। যা, ও
ওখানকার সব দাদারা মিলে আমার সব ঘটনা শুনে ওরাই বললো যে না তুমি পাশে বসো, তোমার কোনো অসুবিধা হবে না। তো তারপর থেকে আমি এখন ওই পাশেই ফুটপাতে ব্যবসা করছি। তো কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, ঠাকুমা এসছে আর আমার বান্ধবী ঠাকুমাই এসছে। এসছেন, আচ্ছা নমস্কার। সো আপনি ওর একাধারে ঠাকুমা এবং মা। আমি 1.5 বছরের মেয়ে মানুষ করেছি, ওর মা বলে ডাকে। তো আপনি এতদিন ওর দেখাশোনা করেছেন, এখন ও আপনার দেখাশোনা করে। বাহ, লাভলি, সেটাই তো হওয়ার কথা। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে পূজা? দিদি আমার তো ফুটপাতে দোকান আছে, তো আমার ইচ্ছা আছে আমি যদি এখান থেকে 1 লাখ টাকা জিতে যাই, আমি একটা ভাড়া দোকান নেব যাতে আমার ঠাকুমা আর আমি দুবেলা দুমুঠো খেতে পাই। রাইট, চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি। পূজা এসো। ওকে, তোমার 1 মিনিট সময়। পূজা শুরু এখন। ধর ধর ধর। হাতটা খালি করে নাও, খালি করে নাও। এবার ধরো, পড়ছে, ধরো 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 ধরো। ধর 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 ধর। হাতটা খালি করে নাও। একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো। নিচে আটকে আছে, কনুইয়ের কাছে আটকে আছে। হাত হাত সব। উপরতে পড়বে, উপরতে পড়বে। 500, 1000, 3000, 3920 আর 20 40। 3940 পূজা আসছে। এবার লাবণী। নমস্কার দিদি। লাবণী আবার মালিনী। মালা গাঁথি আমি ঘরে বসে। তো কত বছর হলো মালা গাঁথছো? এটা 2.5 বছর। এটা কিন্তু একটা অদ্ভুত এক্সপার্টাইজ লাগে। হ্যাঁ, ফটাফট 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 এরকম পারো না? হ্যাঁ হ্যাঁ। কারণ আমার খুব ভাল লাগে এই জিনিসটা করতে। এর মধ্যে খারাপও জিনিস আছে। এই জবা ফুল গাঁদলে এর মধ্যে কাঁটা থাকে, ওটা বেশি গাঁদলে না হাত খয়ে রক্ত বেরিয়ে যায়। বাবা, বেশি তখন মোজা পরে ফুলটা গাঁথতে হয়। ফিঙ্গার গার্ড পাওয়া যায় না আঙুলের, ওইগুলোই ওইটা পরে করতে পারো। তখন সেলাই মেশিনে কাজ করার জন্য আঙুলে যে স্টিলের গার্ড গুলো হয় ওগুলো পরে করবে। কিন্তু ওইগুলো পরলে না বেশি চটপট করে করা ফুল যায় টানতে না। পারবো না। হ্যাঁ। তখন মানে হাতে গেঁথে Speed যায়, কমে যায়। হ্যাঁ ঠিক, স্পিড ঠিক, কমে ঠিক। যায়। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে শ্বশুর শাশুড়ি মা আর আমার স্বামী। স্বামী কি করেন? স্বামী তো আগে গাড়ি চালাতো, যে আমাদের 2 ফ্যামিলি মিলিয়ে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল। আর স্বামী কলকাতায় ভাড়া বাড়িতে থাকতো, আর কলকাতাতেই ওর কাজ ছিল, কলকাতাতেও গাড়ি চালাতো। বিয়ের 16 দিনের পর, মানে 16 দিনের মাথায় ওর অ্যাক্সিডেন্টে ওর পাটা চলে যায়। হ্যাঁ, তো পাটা যখন চলে যায় আমাকে সেই থেকেই শুনতে হয়েছে যে অপয়া, অলক্ষে। বাহ, এমনকি শুরুতেই আমি তো কলকাতায় নতুন, আমি তো কিছুই চিনি না জানি না। ওকে নিয়ে যখন চেক আপে নিয়ে যেতাম, মানে আমি ভয়ে ভয়ে রাস্তাঘাটে বেরাতাম যে হয়তো আমাকে দেখে এরকম বলছে। আর বলতো, আমি তখন না চেক আপ থেকে নিয়ে যখন বাড়িতে আসতাম না, খেতাম না, রান্না করলেও আমি খেতাম না, ঘর বন্ধ করে কাঁদতাম। ছি ছি ছি। কিভাবে হয়েছিল অ্যাক্সিডেন্টটা? ও সাইকেল নিয়ে কাজে যাচ্ছিল, হ্যাঁ, বাইকে এসে মেরে দিয়েছিল। তো তুমি কি বাইকওয়ালাকে ডেকে বলেছিলে আমার বর ওখান দিয়ে যাবে, ধাক্কা মারো? তাহলে কি করে তোমার দায় হতে পারে এটাতে? এবং অদ্ভুতভাবে এই কথাগুলো বেশিরভাগ মহিলারাই বলেন। কেন বলেন ভগবানই জানে।
সো সেটার থেকে তোমার স্বামীর পা বাদ পড়লো, পা বাদ গেল তো তারপরে? হসপিটাল থেকে সরকারি পা দিয়েছে, যেটা আর্টিফিশিয়াল হ্যাঁ যেটা মানে পা আসল পাটা আছে, নকল পাটা টেনে নিয়ে যেতে হয়। তো একদিন ওই পা পরেই চেক আপেই যাচ্ছিলাম, রাস্তায় সেই মুহূর্তে না সিগন্যাল পড়েছিল, তো রাস্তা যখন পারাপার করছিলাম না, পাটা নিয়ে পড়ে গেছে রাস্তায়। ওহো, তখন মানে সিগন্যালও নম্বর ঠিক চলে এসেছে কাছাকাছি, তখন ট্রাফিক পুলিশগুলো বলছে ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে গেছে। তখন ওকে নিয়ে সাইডে দাঁড় করালাম, পাটা খুলে দিল, পুরো খুলে জল ফল দিলাম। আর পাটা না একটু ব্যথা পেলেই না অন্যরকম মানে শিরা টান ধরে যায়, বাবা গো মা গো করে, যন্ত্রণায় ছটকায়। তারপর পাটা যদিও বা ঠিক আছে মেনে নিয়েছি, মানে মনকে বুঝাচ্ছি যাকে ভাগ্যে যা হয়েছে। তারপর চেক আপে যেতাম, তারপর দেখছি যে ওর হার্ট লিকেজ, ছুঁচ ফোটানো মতন হার্ট লিকেজ আছে। তো ওটা অপারেশন করতে গিয়ে ডাক্তারবাবুরা বলেছিল যে সামনাসামনি কোনো হসপিটাল থাকলে ওকে ব্লাড টানিয়ে দেবে, শরীরে ব্লাড কম ছিল। তো ব্লাড আরা টানিয়ে তারপর ওকে হসপিটালে ভর্তি করানো হলো, মাইক্রো সার্জারি হলো। তো এমন সময় মানে ওষুধ যে কিনবো, ওর কাছে যে আমি যে গিয়ে দাঁড়াবো, সেই ক্ষমতা আবার টাকা পয়সা আমার কাছে থাকতাম না। আমি কি করে সামলাবো? আমি তো একটা মানে গ্রাম থেকে শহরে এসেছি, যেটা আমি নতুন করে চিনবো জানবো, কিন্তু আমার সেই জিনিসটা আর হলো না। এখনো পর্যন্ত হসপিটাল, ঘর, ওষুধ পালা নিয়ে। তোমার স্বামী এখনো সুস্থ হননি? এখন ওই যে এসেছে আমার স্বামী, ও নমস্কার। ননদ, আমার দিদি, আমার ভাগ্নি, আমার বাবা এসেছে, সবাই এসছে। হ্যাঁ। ও আচ্ছা, নমস্কার। লাবণীর একটা ভিডিও দেখাই সবাইকে। তো ডান পায়ে সমস্যা হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ও উনি এর মধ্যে টোটোও চালান? টোটোও চালাই। তো আপনার অসুবিধা হয় না? দিদি অসুবিধা হয়, কিন্তু মানে সেটা আর কি করব, সেটা আমাকে তো চলতে হবে, অসুবিধার মধ্যেও চলতে হবে, সে তো বটে। কিছু করার নেই দিদি, এটা তো করে তো কিছু তো খেতে হবে। সেই তো এগিয়ে যাই, তারপর যা হবে হবে। আর ও এমন একটা ছেলে, আমি খুব লাকি, ওকে ওর মতন মানুষকে আমি হাতে পেয়েছি। সে আমার যাই হোক না কেন, আমার স্বামী খোঁড়া হোক আর যাই হোক, যেটা হয়েছে সেটা তো আমাকে মেনে নিতে হবে, সেটা তো আর ফিরে আসবে না। না আরে চুপ 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 চুপ। আরে বাপ রে বাপ রে বাপ, ওই রকম করে কে কাঁদে? একটু আগে কি বললাম, তোমার জন্য কিছু হয়নি, তুমি নিজেকে দায়ী মনে করবে না, একেবারেই না। যেটা হয়ে গেছে সত্যিই তো আর ফেরার কিছু নেই, বাট হি ইজ সো ব্রেভ। কত সাহস নিয়ে উনি রোজ টোটো নিয়ে বেরোন। হ্যাঁ, এটা তো সাংঘাতিক একটা সাহসের কাজ, এবং সেটা উনি করছেন। তোমার তো এনকারেজ করা উচিত, তুমি তো ফুলের মালা গেঁথে তাকে সাপোর্ট করছো, কেঁদে লাভ নেই। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, আমার কি ইচ্ছে করবে? ওকে আর 5 জনের মতন, যেটা আমি দেখেছিলাম ও স্বাভাবিক সুস্থ ছিল, আমাকে নিয়ে এসেছে, আমি ওই 1 লাখ টাকা দিয়ে দিলে ওকে আমি একটা পা কিনে দিতে চাই। ও ভালো ভালো একটা পা, যেটা artificial limb, এটা যেমন ওই পাটা টেনে নিয়ে যাচ্ছে, সেটা অটোমেটিক হাঁটতে পারবে, আরেকটু বেটার কোয়ালিটি হ্যাঁ। যেগুলো। চলে এসো ফার্স্ট রাউন্ডে খেল। চলো লাবণী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, ধরো ধরো ধরো, কারো ধার ধারে না। ওপরে হাত পা
পাতো, হাত পাতো, হাত পাতো, উপর থেকে পড়ছে। যা, 500 টাকাটা ফেলে দিলে। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি। আচ্ছা হাতটা ঢোকাও বেশি করে। ওই গলিতে ওই তো গায়ে লেগে আছে, ওই তো গায়ে লেগে আছে। পাড়াতে ভালোবাসি। হাত পাতো, ওপর থেকে পড়বে। একসঙ্গে অনেকগুলো ধরো, একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো অনেকগুলো। হ্যাঁ, গুড। এক লালনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়। না রে না, আর তো পারে না। ওপর থেকে পড়ছে, দেখো, ধরো মুঠো করে, মুঠো করো। ধরো। যা, 500, 1000, 3050, 3310, 3310। প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটা ভিডিও দেখাই সবাই। এই চলেছে প্রিয়াঙ্কা দোকান নিয়ে, তাই তো? তো এই ভ্যানেই দোকানটা দাও। না, ওখানে একটা টেবিল আছে, ওইগুলো নিয়ে গিয়ে ওখানে আবার নামিয়ে ও টেবিলে টেবিলের উপরে সাজাও। রেখে তারপরে তো গ্যাস, ওভেন, সিলিন্ডার সব- সব ওখানে নিয়ে যাও। কতদিন হলো তোমার এই দোকানটা? 7 মাস। তো হঠাৎ এইটা শুরু করলে কেন? প্রায় 10 বছর আমি মেশিন সেলাই করেছি। কি সেলাই করতে? নাইটি করতাম, সায়া করতাম, মানে ঠাকুরের তুমি বস্ত্র tailor ছিলে? বানাতাম। দর্জি। একটা সময় পরে আমার এই ডান পাটা আস্তে আস্তে ব্যথা যন্ত্রণা শুরু হতে লাগলো। যখন পায়ে করতাম তখন হতো না। একটা সময় পরে মোটর লাগিয়েছিলাম, যখন নাইটি অনেক অনেক সেলাই করা শুরু করেছিলাম, আমার এই পাটা ব্লাড জমে যাচ্ছিল, শিরাগুলো। ডাক্তার দেখালাম, তো ডাক্তার বললো যে বয়স কম আছে, এখন সেলাইটা অফ রাখো, কেন এইটা যখন বয়স বাড়বে তখন তুমি এই ব্যথা সারাতে পারবে না। ও, আমার হাজবেন্ড দেখতাম ওই কিছুদিন কাজ করতো, কিছুদিন বাড়িতে বসে যেত, মানে কন্টিনিউ কাজ করতো না। কি কাজ করেন? উনি হোটেল লাইনে ওয়েটারের কাজ করেন। ওকে। এবার আমিও সেলাইটা বন্ধ করে দিয়েছি। এবার সংসারে অভাব হলেই অশান্তিও শুরু হয়ে যায়। তো এইভাবে চলতে থাকে। কালী পুজোর ঠিক 15-20 দিন আগে উনি হোটেলের কাজটা ছেড়ে দেয়, যা। দিয়ে বাড়ি বসে গেল। এইবার জমানো সঞ্চয় কত থাকে। এবার আমি বলছি এইভাবে বসে হবে কি? বলছে কালী পুজোটা দেখি, কালী পুজো ওই বাড়ির সামনে আমাদের হাবড়াতে বড় করে কালী পুজোটা হয়। বললো কালী পুজোর কদিন ঘুগনির দোকান দেবো। তা আমি বললাম তুমি ঘুগনি দেবে, তাহলে আমি একটু মোমো বানাতে পারি, তা আমি কিছু মোমো বানিয়ে দেবো, তুমি ঘুগনির পাশে রেখে বিক্রি করবে। তা বলছে হ্যাঁ দিও। তো দিদি 5 দিন ভালোই চলেছে, মোমোও চলেছে, ঘুগনিও চলেছে, সবই চলেছে। বাহ। আমি যখন ওনার কাছে টাকার হিসাব চাইলাম, উনি কোনো টাকার হিসাব আমাকে দিতে পারলো না। কেন? তো এই এক কথা দু কথা বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হয়। অশান্তিটা এমন পর্যায়ে চলে যায় যে আমি নিজেকে মানে শেষ করে দেবো, এরকম একটা পরিণতি চলে আসে। কেন? নিতে পারছিলাম না, এক তো অভাব, তারপরে এরকম নিতে পারছিলাম না। তুমি টাকা পয়সা হিসেবও দিতে পারছো না, উল্টো অশান্তি করছো, তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও। তো উনি আমাকে উল্টে সেই মুহূর্তে একটা কথা বললেন, আমার বাড়ি, আমারই খাচ্ছ, আমারই পড়ছো, বাড়ি আমার, আমি কেন বেরিয়ে যাব? আমি বললাম ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ি, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। তো দিদি সেই ভোর 5টার সময় আমি বাড়ি এক পোশাকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম। আমার তো বাবার বাড়ি, সেখানে গিয়ে আমি 2 রাত ছিলাম, একাই ছিলাম। তো আমার মেয়ে আমাকে বলল, মা একা হয়ে গেছো, বুঝতে পারছে যে মা আবার কিছু করে বসবে, যেহেতু একা, এখন কেউ তো নেই। আমাকে বলল তুমি তো রোজ শান বাংলা দেখো, তুমি দেখেছো ওখানে কত মানুষ আছে, কারোর পা নেই, কারোর হাত নেই, কারোর এই নেই, তারা যদি বাঁচার চেষ্টা করতে পারে, তুমি কেন পারবে না? তুমি মোমো বিক্রি করবে বলেছিলে, তুমি বাড়ি আসো, এসে তুমি মোমোটা নিয়ে ভাবো কিছু করার। তা আমি তখন আমার 2 বোন আছে, 2 বোনকে বললাম যে তোমরা আমাকে কিছু কিছু করে টাকা দাও, আমি তাহলে একটা টেবিল কিনবো। আর ওই হাতে করে করে, প্রথম দিকে হাতে করে করে নিয়ে যেতাম সবটা। এই লাইনটা তোমার মেয়ে বললো? হ্যাঁ, এই শান বাংলার জন্য আজকে আমি বেঁচে আছি। কি বলছো প্রিয়াঙ্কা? এই
শো দেখে যে তোমার মনে জোর এসেছে, তুমি একটা ভুল কাজ করে ফেলতে যাচ্ছিলে, সেই জায়গা থেকে ফিরে এসেছো, এটা জেনে মানে আমার মনে হচ্ছে আমিই কোটি টাকা পেয়ে গেছি, কোটি টাকার প্রাইজ পেয়ে গেছি মনে হচ্ছে। এটা বিগেস্ট প্রাইজ আমাদের জন্য, আমাদের টিমের জন্য, এই চ্যানেলের জন্য। কোনো কিছুর সঙ্গে এটা তুলনা করে লাভ নেই। এখন ওই একটা ভ্যান একজনের কাছ থেকে নিয়েছি, যখন তখন ভ্যানটাও হয়তো কোনোদিন সে নিয়ে নেবে। তো আমি এখন এখানে খেলে যদি জিততে পারি, আমি একটা ভ্যান নিয়ে ভ্যানের উপরে একটা ছাউনিতে একটা দোকান করতেছি। সঙ্গে কে এসছে তোমার? আমার মেয়ে আছে, আমার ছেলে এসছে, আমার যা এসছে, জায়ের মেয়ে এসছে। মেয়ে কোথায়? ও হাই, তোমার নাম কি? সান্নিধ্যে। আর তোমার ভাইয়ের নাম? সান্নিক মধু। তো সান্নিধি, তুমি সত্যি এই কথাটা বলেছিলে তোমার মাকে? ওই ঝামেলার কিছুদিন আগের থেকে এইটা দেখছিলাম, তো এই এখানে লাখ তো টাকার লক্ষ্মী লাভ হ্যাঁ, দেখতে? তো মাকে বললাম যে আসো বাড়িতে, তারপরে দেখো এখানে তো এরকম হয়, তো তুমি দেখো এখানে চেষ্টা করে যদি যেতে পারো কিছু করো। তো আজকে 1 লাখ টাকা পেলে আমি একটা ভ্যান কিনে একটা ওর ভ্যান। উপরে ছাউনি দিয়ে ছাউনি মানে দিয়ে একটা করতে চাই, দোকান। তাহলে খোলা জায়গায় আর বসতে হবে না। Right. আমি যদি জিতি, আমি এখানে লক্ষ্মী ব্যাংকে 20,000 টাকা দিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। শিওর, এসো। তোমার 1 মিনিট সময় প্রিয়াঙ্কা, শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। ওখানে আটকে আছে ওই দেখ। হ্যাঁ, বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিড়ি মিস করে যাই। ধরো ধরো ধরো। সে রাগারাগি কম করে, মনটা নরম করে, এসএমএসে হলেও যদি বলতো আমায় সে। আটকে আছে ওখানে। বাসন কেন বাসন ভালো উপরতে পড়ছে, উপরতে পড়বে, উপরতে পড়বে। লাগার ও ক্ষতি কি বলো করেছি, বলো তোমাকে দু এক 500 আটকে আছে, ধরে নাও, ধরে নাও, ধরে নাও। 50 আটকে আছে, ধরে নাও। একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো একসঙ্গে অনেকগুলো। 500, 1000, 2450, 500, 3100, 30, 40, 3240। এবার আসবো কল্পনার কাছে। তো তুমি আগে চুলের ব্যবসা করতে বললে, হ্যাঁ, তারপরে ব্যবসাটা বন্ধ করলে কেন? যখন আমি চুলের ব্যবসা করতাম তখন গুলির রেট ছিল 5 থেকে 6,000 টাকা 1 কিলো গুলি আনতে গেলে। এখন যেটা ব্যবসা দাঁড়িয়েছে, তো 1 কিলো গুলি আনতে গেলে ওটা পড়ছে 12,000 13,000 টাকা, তো ওটা আমি নিতে পারছি না। তো যখন আমি ব্যবসাটা শুরু করি, তখন আমি 30,000 টাকা লোন নিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম। প্রথমে আমি যখন বিয়ে হয়ে আসি, তো আমার বেবি হচ্ছিল না, তখন আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যেতে ডাক্তারবাবু বললো, ঠিক আছে, তোমার তো সমস্যা যখন হচ্ছে, তুমি একবার থ্যালাসেমিয়া রিপোর্ট করে এসো। তো আমরা এখানে কলকাতায় নীলতনে এসে চেক আপ করে যাই, তো সেখানে দেখলাম যে আমি থ্যালাসেমিয়া বাহক। তা বিয়ের আগে করনি চেক আপ? না, বিয়ের আগে তো এটা বাধ্যতামূলক। যে কোনো বিয়ের আগে হবু স্বামী এবং স্ত্রীর তো ব্লাডে থ্যালাসেমিয়া চেক করাটা বাধ্যতামূলক। তার কয়েক মাস পর বেবি আসে, মেয়ে হয়। তো মেয়ের যখন 1.5 বছর বয়স, তখন ওর খুব জ্বর। তো ওকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাই, তো ডাক্তারের কাছে নিয়ে যেতে ওখানে গিয়েও বললাম যে আমার এরকম থ্যালাসেমিয়া আছে। তখন ওখানে ডাক্তারবাবু বললো, ঠিক আছে, তোমার যখন থ্যালাসেমিয়া আছে, তো ওর একটা রিপোর্ট করো। হ্যাঁ, ওর ব্লাড টেস্ট করি। হ্যাঁ, ওর যখন ব্লাড টেস্ট করাই, তখন ধরা পড়লো যে ওরও থ্যালাসেমিয়া বাহক।
এখন তো খুব ছোট বয়স, ও যখন 5 বছর বয়স পূরণ হবে তখন তুমি ওকে নিয়ে গিয়ে আরেকবার চেক করাতে হবে। হ্যাঁ, তো ওকে আমি চেক আপ করাতে এখনো পর্যন্ত পারিনি। আমার হিস্ট্রিয়া মতন আছে। কি আছে? হিস্ট্রিয়া। হিস্টেরিয়া? হ্যাঁ। আচ্ছা, তো মানে হঠাৎ- নার্ভের সমস্যা হ্যাঁ, হয়। জানতে পারি না, এমনি বাড়িতে চলাফেরা করতে করতে পড়ে গিয়ে মাথা হঠাৎ ফেটে যায়, করে মাথায় attack হয়। এই 26 সালের ফেব্রুয়ারি মাসে পড়ে গিয়ে মাথায় চোট লেগে মাথায় টিজ আছে। তো আমার এই পড়ে গিয়েও পায়ে এখনো টিজ কাটা হয়নি। তো যখন তখন অ্যাটাক হয় তোমার? হ্যাঁ হ্যাঁ, তো আমার পিছনেই অনেক টাকা খরচ হয়ে গেছে, তো সেই জন্য মেয়েকে আর চেক আপ করাতে পারিনি। মেয়ের চেক আপে খরচ তো হবে না, শুধু নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেছিলাম, তো ওখানে রিপোর্ট না ওষুধ কিছু ঠিক করে বলছে না। তুমি গিয়ে সরকারি হাসপাতালে বলো যে আমার মেয়ের একটা ব্লাড টেস্ট করতে হবে, ও থ্যালাসেমিয়া ওর আছে কিনা সেটা জানার জন্য। তাতে তো পয়সা লাগে না, সরকারি হাসপাতালে কেন পয়সা লাগবে? আমারও সমস্যা আছে, ডাক্তারবাবুরা ঠিক করে বলতে পারছে না, মেডিসিনও ঠিকভাবে চলছে না। যে আমার তো ব্যবসাটা আমি হারিয়েছি, আর করতে পারছি না, এইসবের কারণে আমি ব্যবসাটা করতে শারীরিক পারছি না। কারণে তুমি হ্যাঁ। মেনটেন করতে পারো। হ্যাঁ, টিভিতে দেখেছি যে অনেক তো মা লক্ষ্মীরা আসে, যে তারাও এসে তারা সুখ দুঃখের কথা বলে কিছু টাকা পেলে তারাও গিয়ে আবার তাদের হারানো কাজগুলো আবার ফিরে করতে যায়। তো আমিও চাই যে যদি এখানে এসে কিছু পাই, তো আমি আমার ওই হারানো ব্যবসাটা আবার ফিরে করতে চাই। আমার মা এবং আমার ননদ একদিন বললো, তুমি যাও না ওখানে, খেলাটা তো দেখো, যাও না ওখানে অডিশন দিয়ে এসো। তো কোথায় অডিশন দিলে? কাঁথিতে অডিশন দিয়েছিলাম। ও, তো তুমি কাঁথিতে অডিশন দিলে, কলকাতায় চলে এলে খেলতে, আর মেয়ের একটা ব্লাড টেস্ট করাতে পারছো না? তুমি ওটা কেন অ্যাভয়েড করছো? কেন দূরে ঠেলে দিচ্ছ? ওটা আগে করো। আমার জন্য আর পারছি না, মানে নিজের পিছনেই খরচ হয়ে যাচ্ছে। আরে খরচ লাগবে না, তোমার বরকে বলো না নিয়ে যেতে, তোমাকে যেতে হবে? কে মাথার দিব্যি দিয়েছে? ও ক্যারিয়ার তো আগেই জেনেছো, এই 5 বছরের পরে ও এখনো ক্যারিয়ার আছে কিনা, বা ওর রক্তে থ্যালাসেমিয়া আছে কিনা, সেটা তো জানাটা জরুরি। এটা তো আগের কাজ, তুমি আগের কাজ কেন ফেলে রাখছো তোমরা? অডিশন, খেলা, টাকা সব বুঝলাম, কিন্তু ওটা বেশি জরুরি। ওটাকে ফেলে রেখো না, ওটাকে নেগলেক্ট করো না। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে, আমার মা, শাশুড়ি, মেয়ে এবং ঝিয়ারি। মেয়ে কোথায়? ওই যে বসে আছে। ওরে বাবা, হাই। উমা, উপরে কি আমায় জিভ ভেঙাচ্ছে? জাউরির মেয়ে। দেওরের মেয়ে। তুমি জিভ ভেঙাচ্ছ কেন? ও আমাকে ওরম করছে দূর থেকে। তোমার নাম কি? সৃজিতা দত্ত। সৃজিতা দত্ত। আর তোমার নাম কি? কৃষ্ণা দত্ত। তো কৃষ্ণা আর সৃজিতা একই রকমের জামা পরে এসছে। ওয়াও, লাভলি। সো তুমি 1 লাখ টাকা পেলে তোমার ব্যবসাটা, পুরনো ব্যবসাটা আবার শুরু করতে চাই। সবার আগে তোমার মেয়ের ব্লাড টেস্টটা করাও। হ্যাঁ। করাননি কেন? ওর ব্লাড টেস্ট এখনো? করবো, যে করবো। আগের কাজটা আগে করতে হবে, একটু ছোট মানুষ না, ওটা তো আগে ঠিক করতে হবে, বাকি তো সব পরে। ওকে, করে নেবেন অবশ্যই, কাল পরশুর মধ্যেই। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। কল্পনা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। প্রেম পীড়িতের হাবুডুবু পরান আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি ইউ। ধরো 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 ধরো। প্রেম পীড়িতের হাবুডুবু পরান আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি ইউ পায়। তোর প্রেম নেশায় মন যে হারায়, পরান আমার তোকে চায় চায় চায়। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। ধরো ধরো ধরো, উপর থেকে পড়ছে পড়ছে, ধরো ধরো ধরো। তোমার ছোঁয়ায় কি জাদু হায়, মনে অনলি প্রেম গিটার বাজায়। তুমি আমার লাইফ কারানি, মেতেছে মন তোর নেশায়। তোমার ছোঁয়ায়
অবধি পূজা হাইয়েস্ট আছে 3940, তার বেশি হবে কি? 500, 1000, 3200, 3400, 3600, পেরিয়ে গেছে লাবণীকে, পেরিয়ে গেছে প্রিয়াঙ্কাকে, 3650, 700, 4000, পেরিয়ে গেছে পূজাকেও। সত্তর, 80, 90, 4600 কল্পনা স্কোর। চলো, কাছাকাছি আছো, গানের রাউন্ড খুব